বিভিন্ন অংশে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের পেশন ক্রিয়ার ফলে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের পেশন ক্রিয়ার ফলে যে পরিপাক সম্পন্ন হয় তাকে কি বলা হয়? পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ। আমাদের মুখগহ্বরটা হচ্ছে পৌষ্টিক নালীর অংশ এবং অন্যতম অংশ। তবে মেইনলি শুরু হয় কিন্তু সংজ্ঞাটা রিমাইন্ড করাচ্ছি, মুখগহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত পেঁচানো নালীটাকে পৌষ্টিক নালী। যদি বলে যান্ত্রিক পরিপাক কি বলবো? পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে পেশন ক্রিয়ার ফলে যে পরিপাক সম্পন্ন হয় তাকে যান্ত্রিক পরিপাক কি বললাম? পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে পেশন ক্রিয়ার ফলে যে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় তাকে পৌষ্টিক নালীর পেশন ক্রিয়ার ফলে বিভিন্ন অংশে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে পেশন ক্রিয়ার ফলে যে পরিপাক সম্পন্ন হয় যান্ত্রিক পরিপাক। আলহামদুলিল্লাহ। সমস্যা আছে? এখন দেখ রাসায়নিক পরিপাক। আচ্ছা, যখন খাদ্যবস্তু মুখগহ্বরে প্রবেশ করে, তাই না? তখন মুখগহ্বরে থাকা লালাগ্রন্থি থেকে যখন এই লালারস নির্গত হয়, এই লালারসে ছিল টায়ারিন, ছিল আমি একবারে 10 আমি দেখেছি বারবার করে দিকে 10 বার করে চলা লাগে বসে কোন মাত্রা বেটা আছে দেখা যায় সত্যি তো সাইকেল চুরি হয়ে যাবে। তাহলে যা বলতেছিলাম যে এই যে মুখগহ্বরে খাবার গেল, তখন মুখগহ্বরে যে লালা গ্রন্থি কয়জোড়া না? তিন জোড়া লালা গ্রন্থি। এই লালা গ্রন্থিতে লালারস নির্গত হয়, তারপরে ছিল টায়ারিন মল্টেজ, এটাকে এনজাইম। আর এনজাইম কি রাসায়নিক পদার্থ না? কোন রাসায়নিক পদার্থ? প্রোটিন, তাই না? এদের প্রভাবে মুখগহ্বরে কিছুটা পরিবর্তন হয়। খাবার এখান থেকে ক্ষুদ্রান্তে গেল, কিন্তু মুখগহ্বরে তো শুধু শর্করারই সেটা রাসায়নিক পদার্থের কারণে শর্করা যে পরিপাক হচ্ছে, সেটা কি এনজাইমের কারণে হচ্ছে না? আমি তো বলিনি সবগুলো হচ্ছে, বাট রাসায়নিক পদার্থ কাজ করছে কিনা? অবশ্যই করেছে, আমি সেটা বলতে চাচ্ছি। অতঃপর খাবারগুলো যখন ক্ষুদ্রান্তে গেল, যা ওখানে দুই ধরনের রস আসছে, পিত্তরস, অম্লরস। হ্যাঁ, এটা সত্য, পিত্তরসে কোনো এনজাইম ছিল না, বাট পিত্ত লবণ ছিল। সোডিয়াম টরপেলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট, এটা ছিল 1 নম্বর স্নিগ্ধদের পরে আছে। এই দুই ধরনের পিত্ত লবণ যারা স্নেহজাত খাদ্যগুলোকে ভেঙে খাবারের ফেনালগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় আলাদা করে দেয়, এই প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে। যে প্রক্রিয়ায় পিত্ত রসে থাকা পিত্ত লবণের উপস্থিতিতে স্নেহজাত খাদ্যগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। সামনে কণা কত সময় নেই। যে প্রক্রিয়ায় পিত্ত রসে থাকা পিত্ত লবণের উপস্থিতিতে স্নেহজাত খাদ্যগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় তাকে কি বলে? স্নেহজাতীয় খাবারের ক্ষুদ্র কণায় পরিণত হওয়াকে ইমালসিফিকেশন বলে। যে প্রক্রিয়ায় পিত্ত রসে থাকা পিত্ত লবণ স্নেহজাতীয় পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে তাকে ইমালসিফিকেশন বলে। আর পিত্ত লবণ দুই ধরনের আছে, সোডিয়াম টরকোলেট। টরকোলেট আলাদা করে বিষয়, একবারে আমরা সংক্ষেপে টরকোলেট বলি আমরা। টরকোলেট, সোডিয়াম টরকোলেট, আর সোডিয়াম গ্লাইকোকোলেট। সোডিয়াম টরকোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট। একবারে সংক্ষেপে প্রয়োজনে যদি নাম থাকে গ্লাইকোলেট খালি বাংলা। বুঝলেন না? কারণ আমরা নিচে মনে হয়ে যাওয়া এটা
রাসায়নিক কথাটা মনে রাখার জন্য বললাম। তাহলে সোডিয়াম টরকোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট। এরা দুজন এই কাজটা করে বাদতে দেয় পাওনার সাথে পাওনার সাথে এই আমরা 19 এ বলেছি যদি এখানে অসংখ্য এনজাইম নাম জানবো 19 আমরা তিনটা জেনেছি ট্রিপসিন এনজাইম না তাহলে এটা কি প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ না এরাও খাদ্যকে খায় আমরা দেখছি এই পৌষ্টিক নালীর বিভিন্ন স্থানে থাকা পৌষ্টিক গ্রন্থি থেকে যে সমস্ত এনজাইম নামক রাসায়নিক পদার্থ নির্গত হয় তার মাধ্যমেও খাদ্যের পরিপাক হয় সো দ্যাটস কল্ড রাসায়নিক পরিপাক। পৌষ্টিক গ্রন্থি আর লালা গ্রন্থির মধ্যে পার্থক্য কি বাবা যে সমস্ত গ্রন্থি থেকে পৌষ্টিক রস বা এনজাইম নির্গত হয় সেগুলো হলো পৌষ্টিক গ্রন্থি আর লালা গ্রন্থি এক ধরনের পৌষ্টিক গ্রন্থি শুধু লালা রসটা যেটা পান করবে তাহলে বুঝছিস তাহলে পার্থক্যটা এটা এক প্রকার। আচ্ছা হ্যাঁ বাবা তাহলে আমরা সংক্ষিপ্ত করবো এত বড় সংখ্যা তারা কি প্যারাগ্রাফ মনে থাকবে আমরা বলবো যে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে এনজাইমের প্রভাবে যে পরিপাক সম্পন্ন পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে এনজাইমের প্রভাবে খাদ্যের যে পরিপাক সম্পন্ন হয় তাকে রাসায়নিক অংশে খাদ্যের যে পরিবর্তন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বিভিন্ন অংশে খাদ্যের যে পরিপাক হয় তাকে রাসায়নিক পরিবর্তন। আমরা পারবো তো আলহামদুলিল্লাহ আমরা খাদ্য পরিপাক নিয়ে কথা বলছি মানে আমি ভুলে গেছি পরিপাকটা কেন বললাম যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু যেভাবে ভেঙে সরল এবং দেহের উপযোগী একটা বলে কি কাজ লাগবে একটা শব্দ মিসিং হয়েছে তার মানে আহামরি কিছু হয় আমরা সাজানোর চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আর যে তন্ত্রের মাধ্যমে এই খাদ্য পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে পরিপাক তন্ত্র ডাইজেস্টিং সিস্টেম। তাহলে পরিপাক তন্ত্র কাকে বললাম যে তন্ত্রের মাধ্যমে খাদ্য পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে পরিপাক তন্ত্র বলে পৌষ্টিক তন্ত্র বলা হয় তাই না কি তন্ত্র বলে এটাকে পৌষ্টিক তন্ত্র বলা হয় কথাটা কি বুঝতে পারছিস? আচ্ছা এই যে পরিপাক তন্ত্র এটা মেইনলি দুটো অংশে বিভক্ত কয়টা অংশে তার একটাকে বলে পৌষ্টিক নালী আব্বা আমি জানি কি হচ্ছে দুইজন না না আমি স্টুডেন্ট হবে না স্টুডেন্ট না আমি ছোট বাচ্চা আমরা পরে কথা যাচ্ছি তাহলে দেখ বলছিলাম পৌষ্টিক তন্ত্র দুইটা অংশের সমন্বয়ে গঠিত একটা পৌষ্টিক নালী আর একটা পৌষ্টিক নালী সঙ্গে আমি একটু আগে বলেছি কি বলছিলাম মুখ গহ্বর থেকে পাইপ পর্যন্ত বিস্তৃত প্যাটার্ন এটাকে পৌষ্টিক নালী। হ্যাঁ আর যে সমস্ত গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য আর তাদেরকে কি বলা হয় পৌষ্টিক গ্রন্থি। আমরা পৌষ্টিক নালীর ব্যাখ্যাটা 9 করেছি এবং আমরা তখন দেখেছি যে কি কি আছে প্রথম আছে মুখ ছিদ্র তারপরে মুখগহ্বর তারপরে গলগি তারপরে অন্ননালী তারপরে পাকস্থলী পর এটা আগে বলি অন্ত্র মানে পাকস্থলীর পর থেকে পায়ুপথ পর্যন্ত সম্পূর্ণ অংশটাকে কি বলছি অন্ত্র কয়টা অংশে বিভক্ত ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্ত্র ছিল তিনটা ভাগ আর বৃহদান্ত্র ছিল তিনটা সিকামের সাথে ছিল অ্যাপেন্ডিক্স। আমি কথাটা একবার আমার সিলেবাসে নাই এখানে কিন্তু না এখানে যে ছবি দেওয়া আছে আমি একবার শুধু কথাটা হালকা একটু রিভাইজ করে দেওয়া দরকার তার কারণ ওটা যদি না জানা থাকে তাহলে তো মুশকিল আমাদের তাই না আর ওখানকার বিভিন্ন অংশ নিয়ে এখানে ব্যাখ্যা আছে মানে কাজগুলো দেওয়া আছে তাহলে গঠনে যদি না জানি কাজ করতে কি আছে হ্যাঁ যেমন আজকে একটা মেয়ে আসছে নতুন
যে প্রশ্ন আসলে আমি করালাম আমার মাথা ডাক মারলেও তো বুঝলেন না স্যার ও এই প্রশ্ন কোন প্রক্রিয়াটা ইয়ার ট্রান্সক্রিপশন হ্যাঁ ট্রান্সক্রিপশন এর থেকে আরএনএ তৈরি করা হ্যাঁ স্যার আচ্ছা আমি বললাম যে তুমি চিন্তা করিস না আসিস ভালো কথা না তবে এই এটা যে আরো দুটো পাঁচ ইন্টালেকচুয়াল লাগবে আশি লিখে বসে থাকিস তোমরা আসার মতো উপায় নেই কারণ এরপরে আছে ট্রান্সলেশন ওরাও বুঝবে না ট্রান্সলেশনের পাশে একটু কাটা করে বুঝতে পারবে ওই যে শেষের দিকে তো বলো না বুঝতে আচ্ছা আমরা যা বলছি এর বাবা প্রথম কথা মুখ ছিদ্র মুখ গহ্বর মুখ ছিদ্র আমরা জানি সে একবার মানে প্রথম অংশ যদি আমরা ধরি এটা যদি মুখ গহ্বর থেকে বলা হয় তা অনেকটাই অর্ধবৃত্তাকার বলে আমি কি পারফেক্ট অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার দুইটা ঠোঁট দ্বারা বেষ্টিত আছে জানেন এটা মুখ ছিদ্রের পরামর্শটার নাম কি রে মুখ গহ্বর আমরা জানি আমাদের মুখ গহ্বরে একটা মাংস জিহ্বা আছে এই জিহ্বার সম্মুখ ভাগ মুক্ত আর পশ্চাৎ ভাগ কোন চোয়ালের সাথে নিম্ন চোয়ালের সাথে আমাদের জিহ্বায় কতগুলো টেস্ট বার্ড স্বাদ করক বা স্বাদ কুড়ি থাকে টেস্ট বার্ড স্বাদ করক অথবা স্বাদ কুড়ি তাই না যা খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে বিভিন্ন টেস্ট নিতে সাহায্য করে আমরা দেখবো অবশ্যই আমাদের জীবনের কোন অংশে কোন স্বাদ ভালো থাকে সবগুলো নেই মেইন কয়েকটা খালি দেওয়া আছে হ্যাঁ বাবা এই যে লক্ষ্য করার একটা কথা যে স্বাদ করকে যে সেলগুলো আছে নির্দিষ্ট সময় পর সেলগুলো নষ্ট হয়ে যায় সেখানে নতুন সেল তৈরি হয় সেই কারণে আমরা অনেক বলি লালা দিয়ে ডিএনএ টেস্ট করা যায় আসলে লালায় কোনো তো জিন নাই লালায় থাকে টেস্ট বার্ডের ওই সেজন্য সেখান থেকে ডিএনএ পাওয়া সম্ভব হয় না তাছাড়া বলতো লালার উপাদান আমরা জানি 99% পানি তাই না আর তাতে সামান্য থাকে আয়রন আর হলো বাকিটুকু প্রোটিন বা এনজাইম যেটা কারণ তাতে কি কোষ আছে ডিএনএ থাকার সুযোগ আছে আসলে সাত করে সেলগুলো থাকে ওই জন্য মানুষ বলে লালা নিয়েও ডিএনএ টেস্ট করা যায় তার কারণ লালাতে ওই সেল আছে এখান থেকে ডিএনএ পাই আমি চলে যাচ্ছি পরের কথা এই মুখ গহ্বরে আছে দুই পাটি দাঁত প্রত্যেক পাটিতে 16টা করে তবে 16টা করে আমরা বললেও মেইনলি দাঁত আছে 14 28টা বাকি চারটা হলো আটকেল নিচের পাটি এই মাথাতে একটা আটকেল এই মাথাতে একটা আটকেল দাঁত উপরের পাটি এই মাথায় একটা এই মাথায় একটা আটকেল দাঁত তাহলে বাবা বলতে একটা কথা আমরা এই দন্ত সংকেত আমরা এর আগে দেখেছি ডেন্টাল ফর্মুলা মনে নাই যদি উপরে বই দেওয়া আছে দেখ ঘটনাটা এভাবে দিয়েছে এ বাবা আমার আসলে মজা হবে মজা হবে খালি একদিন খালি গেছিলাম স্বপ্নপুরী তাছাড়া আর কোথাও যাইনি বাসাতে ছিলাম না বাসায় থাকার মধ্যে কি এখানে আর হলো গ্রামের বাড়ি এইটুকু মধ্যে দৌড় দিয়েছে বাড়িতে একটা বাসা তো ছিল না কলেজ থেকে সব এখন কেমন শুরু করলেন স্যার এই বছর কালকে থেকে শুরু করছি এবং মন থেকে সত্যি কথা আল্লাহর কাছে মন থেকে চাইছি আল্লাহ বিপদ আপদ যা দিয়েছেন কত বছর করছে আমার জন্য সকল শ্রেণীর সকল পেশার মানুষের জন্য এই বছরটার জন্য আল্লাহ ভালো চায় সত্যি খুব মন থেকে কামনা করছে এখন কি যে হয় না হয় করোনা তো আজ থেকে তবে শুরু হবে চারটার মতো নেওয়ার সুযোগ নাই তার কারণ কি সবার চারটে করে নিতে চাই কিন্তু প্রতিরোধ একটা বেশি ঢুকছে নিউটন একটা বেশি ঢুকছে এটা কমাচ্ছে না কারণ একটা বিষয়ের মধ্যে সেখান দিয়ে কেননা দেখ যদি চারটা করে নেই তাহলে 3-4-12টা চারটা ক্লাস আপনার সেকেন্ডটা ক্লোজ করে দিয়েছি এখনো হয়নি চলতেছে যেমন ছেলেদের রাস্তা সন্ধ্যার সময় আসছে ওরা সিলেবাস শেষ দাবি করছিল প্রথম অধ্যায়টা আর সেকেন্ড স্ট্রিম রিভাইজ করে প্রথম অধ্যায় বোটানি প্রথম অধ্যায় উচিত ওটা লাস্ট রাউন্ডে ঝামেলা যাই হোক আর কি বোটানি প্রথম অধ্যায় রিভিশন করে নিল আর সেকেন্ড স্ট্রিম রিভাইজ করে দিচ্ছে
ছেলেটা বলছে স্যার তারা না যেদিন সেল কেমিস্ট্রি যেদিন শেষ হবে সেদিন আবার আসবে ওই জন্য সেল কেমিস্ট্রি কেবল একটা টপিক করাইছি বাকিটা ওরা আসবে আর মেয়েদের শুধু শুক্রবার করে গেছে মেয়েদের যে ব্যাচগুলো আছে শুধু শুক্রবার যে তোমাদের সমস্যা আছে না না আমি ছাড়াবো সমস্যা নেই যে শুক্রবার করে আসো কার কার কোনো সমস্যা আছে ওটা রিভিশন হবে বাবা সবাই রিভিশন আমাদের তো অর্ধেকটা হয়নি প্রথম অর্ধেক হয়নি হ্যাঁ স্যার আচ্ছা একটা কাজ করা যাবে যে কজনের হয়নি তোমরা জুনিয়র ব্যাচটা আসবে ওদের সাথে এক করে আলাদা হয়ে যাবে তোমরা তো বড় ভাইয়া হবা আমার সাথে দেখতে দেখতে সিনেমে হ্যাঁ রেডি বাবা কলেজে গেলাম আমরা সেই কলেজে গেলাম এর হয় না আর গল্প করি আমার সাথে আমি পড়াতে পারছি এবং জানানোর পর চাচ্ছি যে সিলেবাস আগে এবং আলহামদুলিল্লাহ দেখ আমরা ফার্স্টে কিন্তু 12টার মধ্যে শেষ করছি এক তিনটি অংশ আমরা শেষ করে ফেলছি তাই না একটা আর কি চাই সামনে আর 2 মাস আগাবো তাহলে 50% অফ হয়ে যাবে কথা হচ্ছে এবং ইনশাআল্লাহ আগামী জুন মাসে আমরা যেভাবে চলতেছি যারা মিস দিচ্ছে তাদের মিস হচ্ছে বাট আমার আগাচ্ছে তোদের কিছু এরা কেউ যদি রাত করা যদি তুমি যদি 2 দিন না আসিস আমি তো বাসায় যা করাতে পুরো ব্যস্ত আমার বন্ধ নাই আমার ম্যাচ চলতেছে যারা মিস দিচ্ছে লস হচ্ছে তাদের তার হিসাব টাইম নেই ওই তো আমার বলতে পারবেন আপনি করার নাই তাই কথাটা যদি এভাবে চলে ইনশাআল্লাহ আল্লাহ যদি বিপদ না দেয় আমরা জুন জুলাই সর্বোচ্চ জুলাই মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করে দেব কথা বলছেন হ্যাঁ দেখেন বাবা কেমিস্ট্রির সমস্যা হচ্ছে কি অনেকগুলো বড় বিরাট তত্ত্ব হলো আচ্ছা আমাদের বাবা আমরা যা বলছি কেউ দেখে না আচ্ছা দেখতেছি এটা উপরে পাঠিয়ে দাও এখন তারা বগুষ্ঠ উদ্ধার করে গেল এটা উপরের পাটির দাগ এটা হলো নিচের পাটির দাগ এই উপরের পাটি অর্ধেকখান যদি আমরা কল্পনা করি নিচের পাটি যদি আমরা অর্ধেকখান কল্পনা করি এই অর্ধেকখানে কি কি দাগ আছে আমি তো জানি দাগ 4 প্রকার কর্তন ইংরেজিতে কি বলে ইনসিডর আবার কি বলে ইনসিডর সেদনকে বলা হয় ক্যানাইন এর কি বলা হয় ক্যানাইন তারপর হচ্ছে প্রিমোলার বলা হয় প্রিমোলার আবার কি বলে প্রিমোলার ওকে আর পেশন দাঁতকে বলা হয় ম্যানুয়ালি বলে আমার সাউন্ড বন্ধ হবে আমি আবার বলছি তাহলে অগ্রপেশন প্রিমোলার তাই না আর পেশন দাঁত কি কর্তন ক্যানাইন ইনসিজর সেদন ক্যানাইন আমার কথা কি বুঝতে পারছেন এই যে 4 প্রকার দাঁত আছে বাবা এর মধ্যে আক্কেল দাঁত এক ধরনের মোলার দাঁত আক্কেল দাঁত এক ধরনের মোলার দাঁত আবা আচ্ছা হ্যাঁ আপা কি করবা দেখো বাবা এই যে আমাদের 4 প্রকার দাঁত আমরা কিন্তু 19 বলেছি আমাদের জীবনে দাঁত হতে 2 বার প্রথম হলো দুধ দাঁত তারপরে স্থায়ী দাঁত 18 বছরের মধ্যে দুধ দাঁত করে যায় তারপরে স্থায়ী দাঁত এই দুধ দাঁতের সংখ্যা কয়টা জানা আছে 20টা দুধ দাঁত কয়টা 20টা আর স্থায়ী দাঁত কয়টা 32টা দুধ দাঁত তাহলে উপরে পাটিতে 10টা নিচের পাটিতে 10টা আর স্থায়ী দাঁত উপরে পাটিতে 16টা নিচের পাটিতে 16টা আমরা স্থায়ী দাঁত নিয়ে কথা বলছি উপরে পাটিতে অর্ধেকটাকে যদি আমি কল্পনা করি তাহলে এই অর্ধেকটাতে ইনসিজর আছে হলো 2টা অর্ধেক পাটিতে তাহলে I2 ক্যানাইন আছে একটা প্রিমোলার 2টা আর মোলার 3টা আকার দাঁত সহ 32টা হিসাব দিচ্ছি আচ্ছা তাহলে দেখো 3 আর 2 এ 5 6 8 তাহলে 8টা এই পাশে কয়টা আছে 8টা তাহলে এটা 16টা গুণন 2 তাহলে নিচের পাটি তো 5 হবে I2 হ্যাঁ 2 কেন দিলাম এটা সমান যদি এটা হয় তাহলে এই পাশের সমান এর দ্বিগুণ হবে বুঝতে পেরেছি
C1 into M3 এই তাই না তাহলে ইকুয়াল r গুণন 2 উপরে হলো 16 নিচে 16 তাহলে কাটাকাটি আসবে এটা উপরের পাশে 16টা না বুঝাচ্ছে নিচের পাশে 16টা না বুঝাচ্ছে এখান থেকে বাবা যদি এই ডেটার ফর্মুলা আমার মনে থাকে আমি এখান থেকে ইজিলি বলতে পারবো যে উপরের পাটিতে মোট অগ্রপেশন কয়টা মোট পেশন দাঁত কয়টা ছয়টা কর্তন দাঁত কয়টা উপরের পাটির অর্ধেকটাতে কর্তন কয়টা একটা আমরা এই কি এই কর্তন চারটাতে দুটো মোট আছে হলো চারটা সেটা কত কি একসাথে বলি বলেন স্যার হ্যাঁ বলেন স্যার দুধ দাঁতে মোলার গুলো থাকে না হ্যাঁ হ্যাঁ দুধ দাঁতে থাকে 10টা মানে এক পাটিতে 10টা এই দুধ দাঁতের সংখ্যাটা আমাদের লেকচারে দেওয়া আছে I2 C1 N2 দুইয়ের 3 মোলার 9 কথা বুঝছো আর মোলার দুটো কেন আক্কেল দাঁত কখনো হবে না এটাতে মোলার তিনটা কেন দিয়েছি আক্কেল দাঁত সহ তোমাদের আক্কেল থাকবে তাহলে এটা ডিজিটাল স্টাইল এই কথা কি বুঝছিস তাহলে 10 লেকচারে দেওয়া আছে তোদের বই দেওয়া নেই এটা তো দুটো লেকচারে আছে আমার কথা কি বুঝতে পারছেন এটা দুটার সংখ্যা তাহলে দুটাতে কোনটা পাই আর অগ্রপেশন আর আক্কেল দাঁত হ্যাঁ আমার কথা বুঝছেন আমরা দাঁতের কথা বললাম এরপরের প্রসঙ্গে আমি যাচ্ছি তাহলে জীবনে দুইবার দাঁত ছিল প্রথম হলো দুধ দাঁতের সংখ্যা 20টা 10 10 20 18 বছরের মধ্যে পড়ে যায় স্থায়ী দাঁত 16 16 32 দম সঙ্গে আমাদের হয়ে গেছে ও জিহ্বার 7 কোরকের কথা এখানে দেওয়া আছে তোদের বইয়ে আজকে কি ছবিটা আছে হ্যাঁ তাহলে একটু দেখে নিবি কোথায় কোনটা আছে হ্যাঁ বাবা এই আরো না না মাঝখানে শুরুতে কোনো সাক্ষ্য ওইভাবে নেই আর এইবারে কিন্তু নয় সাক্ষ্যগুলো আরো আছে না বিগ পার্টটা আমি যাচ্ছি পরে কথা নাই গল্প হ্যাঁ রস তো হবে না এই অর্থটা ঠিক 9 পাস হয় রস কাটে যায় এই অর্থটা কি 9 পাস হয় না যাই হোক এখানে তো সেটাই এটা তাই কি রস থাকবে এটাতে অবশ্যই রস নাই রস খুঁজে লাভ নাই সব কিছু রস পাওয়া যাবে না হ্যাঁ আমরা পরের দিকে যাচ্ছি আমরা বলছিলাম মুখ গহ্বর নিয়ে এখন সেটারে গলবিল মুখ গহ্বর আর অন্ননালীর মাঝখানে অংশটা কি বলে গলবিল গলবিলে একটা কি আছে না এটা খাদ্য গ্রহণের সময় প্রসাদ নাসারন্ধ্রকে দিতে রাখে তারপরে তো অন্ননালী তাই না অন্ননালী আসলো বা গলবিলের পর থেকে পাকস্থলী পর্যন্ত এটা হলো অন্ননালী তারপরে হলো পাকস্থলী আচ্ছা অন্ননালীর সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্য পাকস্থলীতে গেলাম পাকস্থলী প্রাচীর কিন্তু পেশি তাই এবং এতে কতগুলো আর বেশি আছে পাকস্থলী আমাদের পাকস্থলী পেশিটা ঠিক অজগরের দেহের পেশিগুলোর মতো অজগর যখন কোন একটা খাবারটাকে পেঁচায় ধরে পর পেশিগুলো এমন তাড়াতাড়ি সব দিক দিয়ে চাপ দেয় কথা হচ্ছিস যেমন আমার এখানকার আমি এই দিকে খালি চাপ দিচ্ছি কিন্তু এই পেশি গঠন যদি এমন হয় এই পাশেও যদি থাকে এই পাশেও যদি এই কোষ যদি পেশি থাকে এই পেশিগুলো দিক চাপ দিলে এই পেশিগুলো একটু উঠিয়ে একবারে সারা আমাদের পাকস্থলী পেশিটা অনেকটা সেরকম এই পাকস্থলী প্রাচীর পুরো পেশিবহুল যখন খাবার যায় তখন পাকস্থলীটা কি হয় ক্রমাগত সংকোচন প্রসারণ হয় পাকস্থলী চূর্ণ বিচূর্ণ হয় আমরা আরো জানি পাকস্থলীর ভিতরে প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে এই প্যারাইটাল স্তর থেকে এই গ্যাস্ট্রিক রস নির্গত হবে এই গ্যাস্ট্রিক রস খাদ্য পরিপাকে সাহায্য করবে আমরা এখানে একটা প্রশ্ন করব পাকস্থলী নিজে খাদ্য পরিপাক করে কিন্তু নিজে পরিপাক হয় না কেন ব্যাখ্যা করো আমরা উত্তরটা করবো আমি এই মুহূর্তে বলতেছি না যেহেতু আমি শুধু পুষ্টিবিজ্ঞান ব্যাখ্যা দিচ্ছি প্রশ্ন ছিল স্যার মুখগহ্বর থেকে যদি খাদ্যবস্তুকে ঠিকভাবে পেশন করে না করে যদি পাকস্থলীতে যা পৌঁছায় তাহলে কি স্যার
পাকস্থলীর ভিতরের গাত্রের পেশিগুলোর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তবে তার আগেই তোমার ক্ষতি হবে যদি কন্টকময় কোনো কিছু হয় তাহলে তোমার গলে গিয়ে আটকে যাবে, অন্যরাই দিয়ে আটকে যাবে, ততটুকু যাওয়ারই সুযোগ নাই। কেননা এর রাস্তা যাওয়ার রাস্তা বিশাল বড়, এই চিন্তা মোটে আরো বড়। সুতরাং আটকিলে আগে গলে গিয়ে আটকে, যদি পাকস্থলী থেকে যাওয়া সম্ভব হয়, যদি লম্বা পর্যন্ত পাকস্থলী যাওয়া সম্ভব হয়, সেখানে এনজাইমের কি সেটা ভেঙে যায়। বড় কাটাও যদি যায় পাকস্থলীতে তখন কাটা হয় না। হ্যাঁ এটা না বাইরে বলতেছি না, আমি পাকস্থলী নিয়ে কথা বললাম। বাবা এই যে একটা কথা, এই পৌষ্টিক নালী যেটা আছে, এই পৌষ্টিক নালীর যে কোনো অংশের ভিতরে আসলে যদি ক্ষত হয়, ক্ষত মানে তো আলসার, সেটাকে পেপটিক আলসার বলা হয়। জানা আছে তো? পৌষ্টিক নালীর যে কোনো অংশের আলসারকে বলা হয় পেপটিক আলসার বলা হয়। বাট এই পেপটিক আলসারটা যদি পাকস্থলীর ভিতরে গাত্রে হয় তখন তাকে গ্যাস্ট্রিক আলসার বলা হয়। যদি গ্যাস্ট্রিক গ্রন্থিতে থাকে সেখান থেকে নামকরণ করা হয়েছে। আবার বলি তাহলে পেপটিক আলসার কি? পৌষ্টিক নালী পাকস্থলীর ভিতরে গাত্রের পেপটিক আলসারকে কি বলা হয়? গ্যাস্ট্রিক আলসার। এভাবে ডিউডেনাল যদি হয় ডিউডেনাল আলসার, এভাবে আলাদা আলাদা নামকরণ করা হয়। তাহলে সবগুলো পেপটিক আলসারের একটা ভাগ, কমন নাম হলো পেপটিক আলসার। বাবা এই যে পাকস্থলীর পর থেকে পায়ুপথ পর্যন্ত যে বিস্তৃত অংশটা, আমরা সেটাকে কি নাম দিলাম? অন্ত্র, তাই না বাবা? এই অন্ত্র ছিল দুই প্রকার। এক ধরনের ছিল এমন গাল খাওয়ার ভাই ঘুরে গেছে। বাবা এটা হলো পাকস্থলী। এই পাকস্থলীর পর থেকে একবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা তো পাইপ লাইনের পুরোটার নাম ছিল বাবা অন্ত্র। অন্ত্র দুটো অংশে বিভক্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু হলো ক্ষুদ্রান্ত্র আর বাকিটুকু বৃহদান্ত্র। তাহলে আমরা বলি পাকস্থলীর পর থেকে বৃহদান্ত্রের পূর্ব পর্যন্ত বিস্তৃত অংশটাকে কি বলা হয়? ক্ষুদ্রান্ত্র বলা হয়। ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ, যার এই পাকস্থলীর সংলগ্ন অংশটাকে ডিউডেনাম, তাই না? এরপরে নিচের দিকে যেটা নেমে আসছে এটার নাম ইলিয়াম। জেজুনাম আর তার নিচে থেকে আসানো যে অংশটা এটার নাম কি? ইলিয়াম। লক্ষ্য করো বা ইলিয়ামের গায়ে যে আঁকাবাঁকা যে অংশগুলো আছে না, এই ভাস্কুলার কিন্তু আরো অনেক। তোরা গরুর ভুঁড়িতে ক্ষুদ্রান্ত্র আছে অনেকগুলো ভাঁজ থাকে, এখানেও এরকম অনেকগুলো আঁকা বাঁকা ভাঁজ থাকে। এরকম এই আঁকা বাঁকা ভাঁজগুলো বলা ভিলাস বা ভিলাই ক্ষুদ্রান্ত্রে ভিলাই। ভিলাই বলতে আমরা এমনি 90 বাঁকা বলে, আসলে কিন্তু বাঁকা বলে নয়,
এগুলোর মধ্যে এইরকম যে ভাঁজ আছে সেগুলো হলো এগুলো। মনে থাকবে কথাটা? এই ক্ষুদ্রান্তের পর থেকে শুরু করে পারিস্থিতিক পর্যন্ত পুরোটার নাম হলো বৃহদান্ত্র। বৃহদান্তে যে স্থানে ক্ষুদ্রান্ত যুক্ত হয় এটাকে বলা হয় সিকাম। কি বলে? সিকাম। সিকামের পরে এই অংশটা এটার নাম হচ্ছে কোলন। কোলনের শেষ প্রান্তের স্তর এটাকে বলা হয় এগুলো খুবটা দিয়ে ভালোভাবে এদিকে আসেন। তোদের রাস্তা দ্বারা কি বলা হয়? সিকামের সাথে এই যে সরু নলাকার অংশ এটার নাম অ্যাপেন্ডিক্স। আমাকে যদি প্রশ্ন করে অ্যাপেন্ডিক্স কি, আমরা বলবো বৃহদান্ত্রের সিকামের সাথে যুক্ত সরু নলাকার অংশটাকে কি বলা হয়? প্রশ্ন করতে একজন বাবা শোনা না আবার কথা বলতে শুনে মানে মলাশয়ের কিছু সেম পেশি না এখানে বেশি এটা আছে অনেকগুলো এবং প্রোগ্রামগুলো ভাঁজ আছে লক্ষ্য করি আমরা বলছি যদি আমার প্রশ্ন করে অ্যাপেন্ডিক্স কি বলবো বৃহদান্ত্রের সিকামের সাথে যুক্ত সরু নলাকার অংশটাকে অ্যাপেন্ডিক্স। আমি রাইমের গল্পগুলো শুনেছি অ্যাপেন্ডিক্সের ভিতরে ন্যাচারালি কোনো খাদ্যবস্তু প্রবেশ করে না, তবে কোনো কারণে যদি এর মধ্যে খাদ্যবস্তু প্রবেশ করে তাহলে ওখানে কিছু ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ার প্রভাবে খাদ্যবস্তুটা পচে যায়, পচে ওখানে বিষক্রিয়া তৈরি হয়। এই বিষক্রিয়ার কারণে এটা লাল হয়ে আস্তে আস্তে ফুলে ওঠে। চূড়ান্ত পর্যায়ে এটা বাষ্পেও যেতে পারে, এক পাশে ছিঁড়েও যেতে পারে। যদি ছিঁড়ে যায় এই পাশের খাবারগুলো এই পাশে বাইরে আমাদের সিলোমে মুক্ত হয়ে যাবে এবং তখন মারা যাবে এই ব্যক্তি। ছিল মানে আজকে আমি বুঝতে পারছি কথাটা বাবা। এই যে বাষ্প হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানে কি সংক্রমণ হচ্ছে না? এই সংক্রমণজনিত প্রভাব হয়, ব্যথা হয়, এই ব্যথাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। মানে অ্যাপেন্ডিক্স এর সংক্রমণজনিত প্রদাহকে অ্যাপেন্ডিসাইটিস। পারবো না কথাটা? আচ্ছা কিন্তু আমাকে জিনিসটা দেওয়া দরকার। খাবার কারণ তো বলে বাবা যদি খাদ্য এটা অনেক ন্যারো রাস্তা, এটা তো কোনো খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে না, তাই এটা অনেক ন্যারো রাস্তা যদি কোনো কারণে খাবার ঢোকে এর মধ্যে না, এটা অনেকে এরা বলেন যে সঠিক সময়ে খাবার না খাওয়া এটা একটা কারণ হতে পারে। বাবা দেখ কিন্তু চোখ নাই, দেখো পাকস্থলীতে যখন খাবার খেয়েছে কারণ পাকস্থলীর ভিতরে থেকে গ্যাস্ট্রিক রস নির্গত হচ্ছে না। জি স্যার, চিন্তা করে যখন খাবার এটাকে বলবো ভরা পেটে তো সঠিক সময় ওটা আলাদা দেবে। সঠিক সময় খাবার না খায়, ভাজা পোড়া বেশি বেশি যদি খায় সেটা সে কারণে হতে পারে। বাবা অনেক আগে বিজ্ঞানীরা মনে করতো, ডাক্তার বিজ্ঞানী মনে করতো এটা আমাদের কোনো কাজে করে না, তবে বিজ্ঞানীরা বেশ কয়েক বছর হলো এটা আবিষ্কৃত হয়েছে যে এটা আমাদের কাজ দেয়। এখানে কতগুলো উপকারী ব্যাকটেরিয়া থাকে যারা আমাদের দেহে কতগুলো ভিটামিন সংশ্লেষণ করে। শুধু তাই না, আমাদের যখন ডায়রিয়া হয়, ডায়রিয়ার কারণে যদি আমাদের স্টোমাক নাজুক দুর্বল হয়ে পড়ে, তাই না, বারবার আমাদের স্টোমাক নাজুক হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, এই অবস্থায় এখান থেকে কতগুলো এনজাইম ক্ষরণ হয়। এনজাইম গুলো আমাদের পাকস্থলীকে দ্রুত অ্যাক্টিভ করতে সাহায্য করে। কথাটা বুঝছেন? এমন যদি স্যার কাটার কাটি করে তার কি হবে? কি আর দ্রুত অ্যাক্টিভ না হলে মরবে না। আসলে এটা কারণে কি মৃত্যু ঝুঁকি আছে? তবে ওইগুলো কাটলে ঝুঁকি আছে। বাবা আমরা পরের কথা যাচ্ছি। তাহলে মোটামুটি ভাবে আমি পোস্টিং লাইনের বিভিন্ন অংশটা পরিচয় দিয়েছি। আমি ডাইরেক্ট যাব এই পোস্টিং লাইনের বিভিন্ন অংশের খাদ্য পরিপাক চেষ্টা নিয়ে। আচ্ছা বলা কেন একটা গাড়ি ওখানে
আবার বল ক্ষুদ্রান্তের কোনটা অংশ থেকে জটিলের সাথে একটা যকৃৎ থেকে আগত একটা নালী, পিত্তনালী যেটাকে বলা হয়, এই পিত্তনালী অগ্ন্যাশয় নালীর সাথে যুক্ত হয়ে ডিউডেনামে এসে যুক্ত হয়েছে। ও হ্যাঁ জি জি। আগে দুটো নালী একসাথে হয়েছে, কোনটা পিত্তনালী, যকৃৎ নালী, অ্যাম্বুলার ভ্যাটার বলে এই দুটার সম্মিলিত নাম। এই অ্যাম্বুলার ভ্যাটার হিসাবে ডিউডেনামে যুক্ত হয়। আমরা শুরু করছি বাবা, তাহলে মুখ গহ্বরের পরিপাক। একটা কথা বলি, আমাদের খাদ্য পরিপাক কয়টা জায়গা হবে? 3টা জায়গায়। একটা মুখ গহ্বরে, এই শুনছিস? জি স্যার। কোথায় কোথায়? মুখ গহ্বর, পাকস্থলী, আরে বৃহদান্ত্রে কোনো খাদ্যের পরিপাক আমরা অন্যনামিত হবে না, অন্যনালীতে হবে না। অনলি 3টা জায়গায় পরিপাক হবে। মুখ গহ্বরে, পাকস্থলী, লক্ষ্য করি একটা কথা, এই যে মুখ গহ্বরের যে পরিপাক, মুখ গহ্বরের পরিপাকের আগে কমন কিছু কথা বলেছে। বলছে আমাদের যে খাবারগুলো আমরা খাই, আমাদের নির্ভর পোষণ, আমাদের গ্রহণকৃত খাবারে কয় ধরনের উপাদান থাকে? সাধারণত 6 ধরনের খাদ্য উপাদান থাকে। সুষম খাদ্য আমরা যেটাকে বলি, কম পরিমাণে যদি থাকে, কম পরিমাণে থাকে সুষম হবে না, বাট আছে তো 6 কথা, তাই না? অথবা কোনটাতে একটা নাও থাকতে পারে, সমস্যা কি আছে? তাহলে মেইনলি থাকে 6 ধরনের খাদ্য উপাদান। এর মধ্যে 3 ধরনের খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পাই। যেটা হচ্ছে আমিষ, তাহলে আমরা যে সুষম খাদ্য গ্রহণ করি, আমি 6টা উপাদান থাকলেও শক্তি পাই কয়টা উপাদান? 3টা। শক্তি পাই আমরা কোন উপাদান থেকে? ঠিক। তাহলে আমি তো বুঝে গেলাম। হ্যাঁ, তাহলে আমি শর্করা। ঠিক আছে। মানে এই 3টা উপাদান থেকে আমরা শক্তি পাই। আর বাকি 3টা উপাদান থেকে আমরা কোনো শক্তি পাই না, বাট শক্তি উৎপাদনের সহায়ক হিসাবে তারা কাজ করে। আর এই 3টা উপাদান বাদ দিয়ে আমি শর্করা, স্নেহ বাদ দিয়ে বাকি যতগুলো উপাদান আছে, আমাদের কোষ সেই উপাদানগুলোকে সরাসরি শোষণ করতে পারে। একমাত্র সরাসরি শোষণ করতে পারে না আমিষ, শর্করা। তবে হ্যাঁ, এর মধ্যে শর্করার মধ্যে কিছু শর্করা আছে যেটাকে মনোস্যাকারাইডস আমরা বলি, সরল শর্করা আমরা বলি, এটা সরাসরি শোষণ করতে পারে, কিন্তু বাকিগুলা পারবে না। তাহলে আমিষ, শর্করা, স্নেহ এগুলো যেহেতু সরাসরি আমাদের কোষ শোষণ করতে পারে না, তাই এই 3টা উপাদানকে পরিপাকের দরকার হয়। তাই আমরা পরিপাক করবো এই 3 প্রকার উপাদান। আমার কথা বুঝছেন? তাহলে আমরা যত প্রকার খাবার খাই, তার মধ্যে পরিপাকের প্রয়োজন হয় কয় ধরনের? 3 ধরনের। আমিষ, শর্করা, দুধ কয়টা? 10টা, 20টা। দুধটাতে কোন কোন দাঁত নাই? আক্কেল দাঁত নেই। এবং এই দুধটা একবার আসছিল পরীক্ষায়, বাবা এই যে আমরা বললাম যে আমি জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, একটু বই দিকে তাকি বলে দিয়েছে যে খাদ্য উপাদান শর্করা পাইছে, উৎসগুলো দিয়েছে ভাত, রুটি, চিনি, শাকসবজি ইত্যাদি। প্রধান অ্যামাইলোলাইটিক এনজাইম, এসব শর্করা পরিপাককারী প্রধান এনজাইমের নাম হলো অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম নির্দিষ্ট একটা এনজাইমের নাম না, এটা একটা গোষ্ঠীর কমন নাম। বুঝলেন না? অ্যামাইলোলাইটিক একটা গোষ্ঠীর কমন নাম। এই অ্যামাইলোলাইটিক এনজাইম, আমি জানি না ভালো লাগে, এই অ্যামাইলোলাইটিক এনজাইমের মধ্যে আছে যেটা দেখ, আছে তাইলিন, আছে অ্যামাইলেজ, মলবেস, সুগ্রেস। আমি কি বিচার করছি? না স্যার, ওটা নয়, পড়ার কথা। ঠিক আছে, আমরা জানি।
তাহলে আমাদের লাইটের মধ্যে আছে টায়ারিং ওই করতে ডিস্টার্ব করতেছে স্যার আমি না পুরো ফাইনাল ভালোই লাগলো না আমিষ কেউ শোনে না আমিষ মানে প্রোটিন তাই তো আমিষ বা প্রোটিন পরিপাককারী প্রধান এনজাইম হলো প্রোটিওলাইটিক প্রোটিনের সাথে মিল আছে না প্রোটিওলাইটিক এই প্রোটিওলাইটিক কি নির্দিষ্ট একটা এনজাইম না পুষ্টির নাম হ্যাঁ এর মধ্যে আছে দেখ পেপসিন ট্রিপসিন কাইমোট্রিপসিন অ্যামিনোট্রিপসিন ইত্যাদি বাবা স্নেহদ্রব্য প্রধান এনজাইম হলো লাইপোলাইকেন এনজাইম তাই না লাইপো হ্যাঁ বাকিগুলো হচ্ছে আমাদের তোমাদের খাদ্য পরিমাণকে বাকিগুলো লাগবে পুষ্টিগত নাম দরকার আর বংশধরগুলো নাম দরকার আচ্ছা বাবা তাহলে আমরা কি বুঝতে পারছি নতুন বলতে কাগজে হাত করবে আমার দিকে তাকা আমার দিকে তাকা বলতো সেনো বিপাকটা এনজাইম নাম দেখতেছে ওই দিকে অ্যামাইলোলাইটিক আমাদের চেষ্টা লাইপোলাইটিক আপনি তো বলে গেলেন অ্যামাইলোলাইটিক প্রোটিওলাইটিক আর লাইপোলাইটিক অ্যামাইলোলাইটিক সেনো পরিপাকের এনজাইমের নাম লাইপোলাইটিক আমিষ পরিপাকের অ্যামাইলোলাইটিক আমরা মুখ্য পরিপাক আলোচনা করব না আজকে হবে না 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 আজকে থেকে প্রথম দিন তো